আপনি দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির হয়ে হাইকোর্টে সওয়াল করায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং সেই প্রশ্ন তুলছেন বিজেপির বিধায়ক আইনজীবীরা শুধু নন, তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং আইনজীবী আপনার দীর্ঘদিনের সহকর্মী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। দেখুন, যারা প্রশ্ন তুলছেন তারা হয়তো খানিকটা ভয় পেয়েছেন, আর কিছুই না। অভিযোগটা করেছেন নির্বাচনের আগে যিনি বিজেপির এখন বিধায়ক নির্বাচিত হয়েছেন। অভিযোগটা ছিল যে তার অ্যাফিডেভিট যেটা তিনি ফাইল করেছেন ইলেকশনের জন্য, সেই অ্যাফিডেভিটে তিনি অসত্য কথা বলেছেন এবং তার আরো অনেক সম্পদ আছে সেসব তিনি ডিসক্লোজ করেননি। এইটা হচ্ছে অভিযোগ। সেই অভিযোগে প্রার্থী যিনি ছিলেন বিরুদ্ধে অভিযোগ করেছেন। এটা আমার মতে পূর্ণমতি ক্রিমিনাল অফেন্স নয়। এটা খুব বেশি হলে ডিসপ্রপোর্শনেট টু ইনকাম সে প্রপার্টি করেছে। ইনকাম ট্যাক্স দপ্তর ইত্যাদি যারা আছে তারা দেখবেন। স্বভাবতই যখন অভিযোগ দায়ের করা হয় নির্বাচনের আগে, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে যেই মুহূর্তে তিনি জিতে গেছেন তখন থানা তাড়াতাড়ি এফআইআর করলেন। এটা একটা সাংঘাতিক প্রবণতা, সেটা হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে হেনস্থা করা। এটা নিয়ে শুনানি হয়েছে। এখন মুশকিল হয়েছে যে এই ব্যাপারটা তো খানিকটা সকলের কাছে প্রশ্ন উঠে যাবে যে এই অভিযোগে কি করে পুলিশ এফআইআর করতে পারে। তাহলে আগেও পুলিশ ব্যবহৃত হতো নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে, এখনো পুলিশ ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। এখন এইটাই হচ্ছে বিষয়, সেটা নিয়েই করেছি মামলা। এখন অনেকেই বোঝেন না তো আইনের নৈতিকতা, পেশাগত দায়িত্ব, এই সমস্ত বোঝে না, তারা এইসব বলছেন। ভাব দেখাচ্ছেন এমন যেন যে অভিযোগটা ছিল সিপিআইএম কর্মীদের উপর আক্রমণ হয়েছেন, ঘর লুটপাট করেছেন, সেই মামলায় সওয়াল করেছেন। এইটা বিজেপি একটা কৌশল করে, স্বভাবতই আরএসএস বিজেপি তো আমার বিরুদ্ধে সবসময় তাদের আক্রমণ কেন্দ্রীভূত করে, তারা এই প্রচারটা তুলেছেন এবং বহু লোক আমরা বামপন্থী বলে যে কথা বলছেন তাদের প্রচারের মধ্যে দেখা যাচ্ছে তারা বিজেপির দ্বারাই প্রভাবিত। এই হচ্ছে সমস্যা। না, কিন্তু তারা যেটা বলছেন, মানে আপনার যে সওয়াল এখানে খুব স্পষ্টভাবে আপনি বলেছেন যে যদি কেউ তার যে প্রার্থী হিসেবে হলফনামায় মিথ্যে তথ্য দিয়ে থাকে তাহলে সেটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে ব্যবস্থা নেওয়ার বিষয়টা, এবং তার কারো যদি আয় বহির্ভূত সম্পত্তি হয়ে থাকে তাহলেও তার জন্য নির্দিষ্ট সংস্থা আছে। তো এটা কলকাতা পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে না। ঠিক তাই। 19শে জুন পর্যন্ত একটা ছাড় দিয়েছে হাইকোর্ট। না, ছাড় বলছি তদন্ত করতে পারো তোমরা, কিন্তু ওদের এই মুহূর্তে হেফাজতে নেবে না। ঠিক, তদন্ত করা মানেই তো হেফাজতে নেওয়া নয়। এখন এইটাই হচ্ছে পরিস্থিতি। বুঝলাম, কিন্তু যেটা বলছেন বিজেপির নেতারা বিশেষ করে, সেটা হচ্ছে যে বিকাশবাবু তো সবসময় তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন এবং সেই দুর্নীতির ভাগীদার যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেই তৃণমূল কংগ্রেসের নেতাদের পাশে তিনি কি করে দাঁড়ালেন? এটা নৈতিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে দুদিক থেকেই সমর্থনযোগ্য নয়। যারা বলছেন তারা আরেকটা অসত্য কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে সবসময় লড়াই হয়েছে, কোনো তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত কারো দুর্নীতির বিষয় নয়। এবং এক্ষেত্রে ওরা বলার চেষ্টা করেছেন, সেখানে বিচারপতি বলেছেন যে ও তো কোনো অভিযুক্ত কোথাও নয়। এটা বিচারপতি নিজের প্রশ্ন, আমার প্রশ্ন ছিল যে তোমরা এইসব বলছো কিন্তু অভিযুক্ত কোথায়, ও তো কোনো মামলা অ্যাকিউজ নয়। তাহলে এই সবটা গুলিয়ে দেওয়ার চেষ্টা আসলে তৃণমূলী প্রশাসনিক দুর্নীতি এবং যে পদক্ষেপে বিজেপিও আগামী দিনে যেতে পারে বলে আমার আশঙ্কা, তারা আতঙ্কিত হয়ে এখন ভাবছেন এই কথা বলে একটু বাজার গরম করে একটু গুলিয়ে দেওয়ার, কিছু না। মানে দুর্বৃত্ত জায়ান্ট সিং বা যাকে জায়ান্ট বলা হতো আর কি, তার হয়েও আপনি দাঁড়িয়েছেন, এরকমও একটা প্রচার কিন্তু একই সঙ্গে শুরু হয়েছে আবার। অনেক পুরনো কথা ওরা বলেছেন। জায়ান্ট সিং এর বাড়ি ভেঙে দেওয়ার জন্য একটা নির্দেশ হয়েছিল,
সেই বাড়িতে যারা ভাড়াতে ছিলেন তাদের হয়ে আমি লড়াই করেছি, যে বাড়ি ভাঙবে তুমি আমাদের কি হবে। হুম। এখন এটা ওরা কোন রকম ন্যায়, যেখানেই ন্যায়ের প্রশ্ন আছে হয়তো তার জন্য সওয়াল করলে ওরা খুব দুঃখ পাচ্ছে মনে মনে। তাহলে কল্যাণ বাবুর দুঃখ হচ্ছে কেন? মানে তিনি যে তিনি আপনার তো নাম বিজেপি করেননি, বিজেপির কিন্তু দিকে পা বাড়িয়েছেন তো অনেকেই। না, কিন্তু তিনি বলছেন যে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে যিনি সওয়াল করেছেন, হ্যাঁ করেছেন, তিনি সেটা আজকে চলবে। দুর্নীতিগ্রস্তর পাশে দাঁড়াচ্ছেন। তিনি তৃণমূল তাই স্বীকার করছেন তিনি যে তার প্রার্থী দুর্নীতিগ্রস্ত ছিল। খুব স্বাভাবিকভাবেই আবার সেই প্রশ্ন উঠছে যে এখানে যখন তৃণমূল কংগ্রেসের হয়ে সওয়াল করতে এসছেন পি চিদম্বরম, তখন কংগ্রেসের যারা কর্মী তারা ক্ষুব্ধ হয়েছেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন, বা অভিষেক মনু সিংভি, কপিল সিবালকে বারবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে কেন তৃণমূল কংগ্রেসের হয়ে তারা সওয়াল করছেন, যারা রাজনৈতিকভাবে শত্রু। তো আপনাকেও দলের অভ্যন্তরে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না তো? একদমই না। দেখুন, একদল তারা বলছেন বামপন্থী, তারা যেমন আমাকে দেখলাম গালাগালি করেছেন, উনি প্রকাশ্যে দাঁড়িয়ে গরুর মাংস খেয়েছেন, এটা তো একেবারে বিজেপির স্লোগান দেখেই বোঝা যাচ্ছে। যে যে অংশটা মনে করতেন আগে রাম পরে বাম, সেই অংশই এখন বেশি বেশি করে গালাগালি করার চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে। দু চারজন হয়তো বিভ্রান্ত হয়ে থাকতে পারেন, হুম এই হুম। বিষয়টা নিয়ে কোন রকম বিতর্কের অবকাশই নেই। পেশাজীবী হিসেবে হুম, বিচার চেয়ে কেউ যদি আপনার কাছে আসে, আপনি নিজেই বলেছেন রাজনৈতিক দর্শনের জায়গা থেকে যদি বিরোধ না থাকে, তাহলে আমার ঠিক কখনোই কোনো ঠিক সমস্যা হবে না তার মামলা ঠিক নিতে। ঠিক এটা ইতে আগেও বলেছি, আমি এখনো বলছি। রাজনৈতিকভাবে এটা নিয়ে আপনার দল বা সিপিআইএম এর একটা কোনো অস্বস্তিকর অবস্থা তৈরি হবে, এটা আপনার মনে হচ্ছে না? একদমই মনে হচ্ছে না। আমাকে কিন্তু যুক্তি দিয়ে ভাবতে হবে, তাই যে কোনো কাজেই তো অস্বস্তি হতে পারে। হুম। এই যে ধরুন, এই যে নৈতিক অবস্থান নিয়েছি ওই আখলেকে মৃত্যুর পর গরুর মাংস নিয়ে, এটা তো অনেকে যারা দাবি করেন সিপিএম তাদের তো পা কাঁপছে, যেখানে এটা হলো, না করলেই হতো। তার মানে এটা কি, তাদের প্রতিবাদ করার দরকার নেই? প্রতিবাদ করতেই পারেন, কিন্তু গরুর উম, মাংসে আপত্তিটা আসলে তার কারণ ওইটাই হয়তো তো। এটাই যে হ্যাঁ, যে ওই একটা পাবলিক সেন্টিমেন্ট কিছু একটা এই সমস্যা হয়ে যেতে পারে, এই এই ভয়টা হয়তো সেন্টিমেন্ট, কাজ করে। হ্যাঁ, তার মানে অন্ধ কুসংস্কারের প্রতি তাদের খানিকটা দুর্বলতা, সেই জন্য এই সংস্কারকে আঘাত করতে ভয় পাচ্ছে, না কিছুই না। ঠিকই। সুতরাং আপনি আপনার অবস্থানের জায়গা থেকে একদম একদম যেখানে ঠিক আছে, ছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন। একেবারে। বেশ, একেবারে শেষ প্রশ্ন করি, আরশোলা পার্টি নিয়ে আপনার কি মন্তব্য? দেখুন, আমি এটা ইতিমধ্যেই বলেছি যে আজকে গোটা ভারতবর্ষের তরুণ সম্প্রদায় তারা বিভিন্নভাবে ক্ষুব্ধ, ক্ষেপে আছেন, সংগঠিত হচ্ছেন। সেই সংগঠিত শক্তিকে খানিকটা বিপথে পরিচালিত করার জন্য কিন্তু এই ককরোচ পার্টির নাম করে আরেকটা বা কায়দা শুরু হয়েছে। তা না হলে হঠাৎ একেবারে একদিনেই এই হুই হুই করে বেড়ে গেলে এর পেছনে মদত আছে তো। এবং আমার নিজের আশঙ্কা যে এটাও খুব কৌশল করে আরএসএসই তৈরি করছেন, যাতে মূল লড়াইটা বিভ্রান্ত হয়ে যায়। মানে আপনি ভয় পাচ্ছেন এই একটা সোশ্যাল মিডিয়াতে ভয় যেটা পাচ্ছি না, তৈরি হলো, মানুষকে বিভ্রান্ত করার জন্য আরেকটা পর্দা খোলা হলো। এত সাধারণ মানুষ তরুণ, তো, তারা হ্যাঁ এত বলছে তো, বিরোধীরা আমাদের কথা বলে না, শাসক তো বলেই না। আর তাদের এই ভেতরে এত ক্ষোভ, এত কিছু জমে আছে, তো তারা যদি, এইটাই, এই আপনি যে, তাহলে প্রধান বিচারপতির মন্তব্যকে সমর্থন করছেন? একদমই না, প্রধান বিচারপতির মন্তব্য অত্যন্ত নিন্দনীয়, আমি পোস্টও করেছি। এটা তো তারই কিন্তু প্রতিবাদে শুরু না, হয়েছিল। সেই প্রতিবাদটা ওই ককরোচ জনতা পার্টির নাম করে, আসলে যে মূল বিক্ষোভটা জড়ো হচ্ছিল সরকারের বিরুদ্ধে, সেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কোথায় বিক্ষোভ জড়ো হচ্ছিল? সারা দেশ জুড়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন, ছাত্ররা যারা চাকরি পাচ্ছেন না তারা বিক্ষোভ করছেন, সেই বিক্ষিপ্ত হচ্ছিল বিক্ষোভরত সেই। ছাত্র, সেই বিক্ষোভের ছাত্ররাই তো এই আমি তো এটাই বলছি তো, মুভমেন্টে সামিল হয়েছেন। ময়দানের বিক্ষোভটাকে রূপান্তরিত করা হলো সোশ্যাল মিডিয়ার বিক্ষোভে, আসল লড়াইটাকে বেপুঁতে করে দেওয়া হলো। এটা আমার নিজস্ব বিশ্লেষণ। আচ্ছা, তার মানে মানুষের ভেতরে, মানে বিশেষ করে যুব সম্প্রদায়ের ভেতরে জমে থাকা যে ক্ষোভ, সেটা যে একটা চ্যানেলাইজড হলো এর হ্যাঁ, মাধ্যমে, আরশোলা বলে নিজেদের পরিচয় দিচ্ছেন, এটা কি হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে এটাও একটা চক্রান্ত? এটা সোশ্যাল মিডিয়াতেই আটকে রইলো। না, সোশ্যাল মিডিয়াতেই তো তৈরি, এটা তো একটা মজা করে তাই করা। আমি সে কথাই এর বলছি মধ্যে তো যে কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল বলে মনে হয়নি, অন্তত যিনি খুব এটা শুরু এই করেছেন তাকে দেখে মনে এইটা হয়নি। দেখুন, যে মাঠে ময়দানে যারা লড়াই করছিল তারা এখন প্রোৎসাহিত হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এখানে যোগ দাও।
সোশ্যাল মিডিয়াতে নেই নাকি? মাঠে ময়দানে যারা আপনাদের তরুণ নেতারা লড়াই করেন তারা কি সোশ্যাল মিডিয়াতে নেই? হতে পারে, নেই তা বলছি না, কিন্তু তারা এটা একটা অত্যন্ত প্রবলভাবে আছেন সোশ্যাল এটা মিডিয়াতে। এটা একটা চ্যানেলাইজ করে দেওয়ার পদ্ধতি, কৌশল, টেকনোলজিকে ব্যবহার করে। এটা আমার নিজস্ব ব্যাখ্যা, আমি ভুল হতে পারি, কিন্তু এই ব্যাখ্যা আগামী দিনে সত্য প্রমাণ হতে পারে। আচ্ছা দেখা যাক। হুম, সময় সেটার উত্তর দেবে। সময় উত্তর দেবে।